মাস আগে এই রেইনফরেস্টটি কেবল পতিত জমি ছিল, কিন্তু সময়ের সাথে সাথে শিকারীরা বিবর্তিত হয়েছিল এবং প্রার্থনা করেছিল যে তারা পতিত হবে, এমনকি প্রাকৃতিক দুর্যোগ ও বাস্তুতন্ত্রকে ধ্বংস করে দেবে। কিন্তু বিপদ সত্ত্বেও কিছু প্রাণী বেঁচে থাকবে। যদিও এটি শূন্য থেকে শুরু হয়েছিল, প্রতিটি ফাঁকা স্লেটে একটি গল্প বলার অপেক্ষা রাখে না। তাই এখানে আমার 30 দিনের রেইনফরেস্ট সিমুলেশনের গল্প। প্রথম দিনে রেইনফরেস্টের সূচনা হয়েছিল। মাটি স্তরিত হয়েছিল, শ্যাওলা ছড়িয়েছিল এবং গাছপালা আবির্ভূত হয়েছিল। সবুজের আধিপত্য বিস্তারের সাথে সাথে আমাদের জীবনের যাত্রা কেবল শুরু হয়েছিল, কারণ মাটির গভীরে লুকিয়ে ছিল কিছু জীবন্ত ছিল। কেঁচো ছিল। এই প্রাণীগুলি বিশেষজ্ঞ ময়লা খননকারী যা উদ্ভিদের শিকড় ছড়িয়ে দিতে সাহায্য করে। তারা যখন খনন করে তখন কেঁচো মাটির মধ্যে ক্ষয়প্রাপ্ত উপাদানগুলিকেও পচিয়ে দেয়। এটিকে উপরের গাছপালাগুলির জন্য খাদ্যে রূপান্তরিত করে। কেবল এই ছোট ছোট কীট এবং গাছপালা দিয়ে এই বাস্তুতন্ত্র বছরের পর বছর ধরে নিজেরাই উন্নতি করতে সক্ষম হবে। বাস্তুতন্ত্র ভেঙে পড়ছিল, পোকামাকড়গুলো এটিকে বাঁচাতে কিছুই করতে পারছিল না। তুমি কি এখনই সত্যি কথা বলছো ভাই? বাস্তুতন্ত্রকে বাঁচাতে হবে, কারণ আমার এখনও কিছু করার ছিল। আসন্ন জিনিসের জন্য পাগলাটে পরিকল্পনা। রেইনফরেস্টের শীর্ষস্তরের শিকারীকে পরিচয় করিয়ে দিতে হয়েছিল এমন একটি প্রাণী যা ঝিনুকের সংখ্যা ধ্বংস করবে। আমি তোমাকে অস্ট্রেলিয়ান সাদা গাছের ব্যাঙের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। রেইনফরেস্টের এই ভয়ঙ্কর শিকারী ঝিনুকগুলোকে নিখুঁতভাবে খাওয়ার কাজটি করবে, এবং আমি তাকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই শিকার শুরু হয়ে গেল। ঝিনুকগুলো তার উপস্থিতি অনুভব করতে পারল এবং তারা লুকানোর চেষ্টা করল, কিন্তু কোন লাভ হলো না। ব্যাঙটির নজর ছিল একাধিক ঝিনুকের উপর এবং অসহায় পোকামাকড়গুলো এর কিছুই করতে পারল না। ব্যাঙের কাছ থেকে কেবল একটি আঘাত লাগে, এবং এর সাথে সাথে সে নিজেই সুন্দর এবং সুস্বাদু খাবার অর্জন করে। অবশেষে ঝিনুকের সংখ্যা শুরু হয়ে গেল। শরৎকাল, যখন জঙ্গলের একজন নতুন রাজার আবির্ভাব ঘটে, এবং দিন যত গড়িয়েছে, বাস্তুতন্ত্র নিজেকে পুনরুদ্ধার করতে শুরু করেছে। সবকিছু আবার টেকসই হয়ে উঠেছে, এবং এই নতুন আবিষ্কৃত অংশের সাথে সাথে অন্য কিছু দেখা দিয়েছে। ঘন এবং কুয়াশাচ্ছন্ন কুয়াশা পড়তে শুরু করেছে, যদিও রেইনফরেস্ট আগে কিছু বৃষ্টি দেখেছে। আজ বনটি তার সবচেয়ে বড় ঝড় দেখতে চলেছে। হঠাৎ করেই বজ্রপাত শুরু হলো, বৃষ্টি শুরু হলো। এটি একটি দীর্ঘ ঝড় হবে, তাই প্রাণীদের বক্ররেখা তৈরি করতে হয়েছিল। ব্যাঙটি দ্রুত কাঠের পিছনে পিছনে সরে গেল, এবং পোকামাকড়গুলি আরও মাটির নিচে লুকিয়েছিল। তীব্র ছিল এবং জয় এমনকি কিছু পাতা উড়িয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু 2 দিন পরে অবশেষে এটি শান্ত হতে শুরু করেছিল। বৃষ্টির মেঘগুলি সরে যাওয়ার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠল যে তারা কি রেখে গেছে। একটি ছোট ছোট পুকুর তৈরি হয়েছিল, এবং এটি ছোট থাকাকালীন এই জল সম্পূর্ণ নতুন ধরনের জীবনের বিকাশের সুযোগ করে দেবে। আসলে আমরা যদি জুম করি তাহলে সেই জীবন ইতিমধ্যেই দৃশ্যমান। বসন্তের লেজ, জলের পৃষ্ঠ জুড়ে এই ক্ষুদ্র পোকামাকড় ছিল। বৃষ্টিপাতের মাত্র কয়েকদিনের মধ্যেই এই প্রাণীগুলি দ্রুত পুরো বন জুড়ে বংশবৃদ্ধি করতে শুরু করে। কিন্তু আমাদের জন্য সৌভাগ্যবশত এই লোকগুলির উদ্দেশ্য খারাপ, কারণ তাদের মূল উদ্দেশ্য হলো জলে উদ্ভিদের জৈব পদার্থ ভেঙে ফেলা, যা পুরো বাস্তুতন্ত্রকে আরও বেশি করে সমৃদ্ধ করতে সাহায্য করে। ছোট স্প্রিংটেলগুলি এমনকি এই কাঠের উপর উঠে এটি পরিষ্কার করার জন্য গিয়েছিল, কিন্তু এই স্থায়িত্ব খুব বেশি দিন স্থায়ী হয়নি, কারণ এই কাঠের নিচেই খারাপ কিছু তৈরি হচ্ছিল। পরের কয়েকদিন ধরে একটি অদ্ভুত শব্দ ক্রমাগত জোরে জোরে বাড়তে থাকে। এই কাঠের নিচে একটি নতুন প্রাণী জীবিত ছিল। তাই 14তম দিনে আমি কাঠটি তুলে ধরলাম যাতে প্রকাশ পায়। নিচে কি ছিল? খাবারের পোকামাকড়গুলি সম্পূর্ণ প্রজনন মোডে ছিল। এই খাবারের পোকামাকড়গুলি ভিডিওর শুরুতে কেঁচো পোকামাকড় থেকে আলাদা, কারণ তাদের সংখ্যা অনেক বেশি। এই কারণে তারা মাটি থেকে অনেক বেশি প্রয়োজনীয় পুষ্টি উপাদান ছিনিয়ে নিচ্ছে, এবং ফলস্বরূপ তারা বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করছে। গাছপালা আবার অদৃশ্য হতে শুরু করে, এবং 17তম দিনের মধ্যে এই খাবারের পোকামাকড়গুলি একেবারে সর্বত্র ছিল।
ব্যাঙটি এই নতুন পোকামাকড়গুলি লক্ষ্য করেছিল এবং অবিলম্বে তার শিকার শুরু করেছিল। সে যতটা সম্ভব খাওয়ার চেষ্টা করল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। খাবারের পোকামাকড় দ্রুত বংশবৃদ্ধি করছিল এবং ব্যাঙটি তাল মিলিয়ে চলতে পারছিল না, এবং এই অবস্থায় বাস্তুতন্ত্র আবার আগের চেয়ে আরও তীব্র গতিতে ভেঙে পড়ছিল। আমাদের রেইনফরেস্টে আবার নতুন শিকারীকে পরিচয় করিয়ে দেওয়ার, সবুজ অ্যানুলের সাথে দেখা করার সময় এসেছে। আমাদের বাস্তুতন্ত্র এই দুটি ঠান্ডা রক্তের প্রাণীর সাথে পরিচিত হতে চলেছে এবং ফলস্বরূপ সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তাই তাদের যোগ করা হয়েছে এবং প্রায় সঙ্গে সঙ্গে তারা কীটগুলিকে টের পেয়েছে। এখন তারা দেখতে ছোট হতে পারে, কিন্তু এই টিকটিকিগুলি অবিশ্বাস্যভাবে দ্রুত। তারা যে কোনো কীটের উপর নজর রাখলেই আক্রমণ করতে সক্ষম হয়। সবুজ অ্যানলগুলি একটি লতাতে বসেছিল, একটি দুর্ভাগ্যজনক উষ্ণ তাদের উপর আছড়ে পড়ার অপেক্ষায়, এবং তারা অপেক্ষা করার সময় তাদের মধ্যে একটি এমনকি বাদামি হয়ে তার উপর থাকা লাঠির সাথে মিশে যায়। দাড়ি তাদের প্রথম দুর্ভাগ্যজনক শিকারটি থেমে যেতে বেশি সময় লাগেনি, এবং অবশ্যই মুখোমুখি হওয়া বেশিক্ষণ স্থায়ী হয়নি। অবশেষে খাবারের পোকার সংখ্যা একের পর এক কমতে শুরু করে। আমাদের টিকটিকি জুটি সফলভাবে বাস্তুতন্ত্রকে রক্ষা করেছিল, এবং এই দিনটি 23 তারিখে রাত্রিতে পরিণত হয়েছে। আরও কয়েকটি ঝিনুককে ঘেরে ঢুকিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এই সবুজ আঙুলগুলি আসলে কতটা দ্রুত তা দেখানোর জন্য। কয়েক সেকেন্ডের মধ্যেই টিকটিকিগুলি পোকামাকড়গুলিকে লক্ষ্য করে, এবং তাদের ছোট ছোট চোখ তাদের লক্ষ্যবস্তুর উপর আটকে যায়। ঝিনুকগুলি বেঁচে থাকার জন্য প্রায় মুহূর্ত বাকি ছিল। হঠাৎ করেই একটি টিকটিকি অন্ধকারের মধ্য দিয়ে তার শিকারের উপর এত দ্রুত আঘাত করে যে তাকে ঝিনুক খেতেও দেখতে পেল না। কেঁচো বেড়ে উঠছিল। একসাথে আমাদের রেইনফরেস্ট সিমুলেশন শেষ করার জন্য, এবং শেষ দিনে 30তম দিনে আমি জাদুকরী কিছুর সাথে ঘুম থেকে উঠলাম। ফুল ফুটেছে এবং সুস্বাদু গাছপালা সর্বত্র ছিল। বৃষ্টির বন সম্পূর্ণ হয়ে গেছে এবং আমাদের বাকি প্রাণীরা একসাথে সুখে বসবাস করতে পারে। দেখার জন্য ধন্যবাদ, এবং আপনাদের সকলকে জানাতে চাই যেটি আসলে আমার প্রথম ভিডিও, তাই আপনি আরও দেখতে চান দেখানোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এর অর্থ অনেক হবে। এছাড়াও আমি এর মতো অনেক ভিডিও তৈরি করতে চাইছি, তাই যদি আপনার কোন ধারণা থাকে তবে নিচে মন্তব্য করুন। আবারও দেখার জন্য ধন্যবাদ।